গ্যালাপাগোস ভ্রমণটার কথাই যদি একটু বলতেন যে আসলে কারণ মানে এই দ্বীপটা তো এই দ্বীপগুলা যে সব দিক থেকেই তো আলাদা আসলে এবং মানে এই দ্বীপের বিষয়ে একটু এই দ্বীপগুলোর বিষয়ে এবং আপনার নিজের যে ওইখানের আসলে এক্সপিরিয়েন্সটা। গ্যালাপাগোসের একটা গুরুত্ব আছে, সেই জন্যই বহু দিন ধরে আমার আগ্রহ ছিল গ্যালাপাগোসে যাওয়ার। আমি অ্যান্টার্কটিকা গিয়েছি 97 সালে। যে জাহাজে আমি অ্যান্টার্কটিকা গিয়েছিলাম সেই জাহাজই গ্যালাপাগোস গিয়েছিল আমার সফরের পরেই। যেহেতু আমি অত অর্থ ওই সময় ছিল না, ফলে ওই দুই সফর একসঙ্গে করতে পারিনি, কিন্তু সেটা ছিল 97 সালে, বহুদিন আগের কথা, 28 বছর আগের কথা। এবার আমার যে 28 বছর পরে এতদিনে আমি সুযোগ পেলাম গ্যালাপাগোস যাওয়ার। গ্যালাপাগোসের গুরুত্ব আমার কাছে এই জন্যে যে আজ থেকে 150 বছর আগে, 150-55 বছর আগে চার্লস ডারউইন এখানে গিয়েছিলেন। একটা জাহাজে উনি ভ্রমণ শুরু করেছিলেন, ওনার বয়স তখন 22 বছর, একটা ছোকরা, তরুণ 22 বছরের। উনি এই সুযোগটা পেলেন যে একটা জাহাজ যাচ্ছে, জাহাজের কাজ হলো নতুন আবিষ্কৃত মহাদেশ উত্তর এবং দক্ষিণ আমেরিকা, তার উপকূলগুলো মেপে নেওয়া। কারণ জাহাজ গেলে উপকূলে পানির নিচে কোথায় দ্বীপ আছে, ডোবা চর, কোথায় পাথর আছে, এটা না জানলে জাহাজ গেলে ভেঙে যাবে। তখন সব কাঠের পালতোলা জাহাজ, তো ফলে ওইটা ম্যাপ করতে হয়। এই ম্যাপ করতে একটা নেভি, ব্রিটিশ নেভির জাহাজ যাবে। কিন্তু কাঠের জাহাজ মানে নৌকা, কিন্তু আসলে আমাদের দেশে ওই জাহাজের চাইতে বড় বড় নৌকা এখনও আছে, লবণ টানে যেগুলো, চট্টগ্রামে গেলে ওই রকম একটা জাহাজ পালতোলা। সেটা যাবে 5 বছরের জন্যে। 5 বছর পরে জাহাজ ফিরবে দেশে, যাবে পশ্চিম মুখে, আমেরিকা এইসব কাজ করে পুরো পৃথিবী ঘুরে অস্ট্রেলিয়া হয়ে তারপরে ফিরে আসবে। ওই জাহাজে নেভির ক্যাপ্টেন যাচ্ছে, ক্যাপ্টেনের নাম ফিটজরয়, তার বয়সও বেশি না, 25 বছর, তরুণ। জাহাজ নিয়ে যাচ্ছে যে ফিরে আসবে যখন তার বয়স হবে 30 বছর। তখনকার মানুষ অনেক শক্তপোক্ত ছিল, আমাদের চাইতে অনেক কঠিন কাজ করতে লাফিয়ে পড়তো। জীবন এত আরামের ছিল না বলে মানুষও কঠিন ছিল। তো চার্লস ডারউইন চাইলেন যে ওইখানে উনি যাবেন, কারণ ওখানে একজন প্রকৃতিবিদের যাবার অধিকার ছিল বিনা বেতনে, শুধু তার খাবার এবং থাকার যা পাবে, এবং সে নতুন জায়গায় নতুন গাছ, নতুন প্রাণী সংগ্রহ করে আনলে সেগুলো মিউজিয়ামে দিতে পারবে। সেটার জন্যে উনি তখন ডাক্তারি পড়তেন, কিন্তু পড়তে ছাত্র ছিলেন, পড়তে ভালো লাগতো না, বাবা ডাক্তার ছিলেন, কিন্তু তার পছন্দের ছিল না। ফলে উনি ওই খুব ধরাধরি করলেন যে আমি যেন ওই জাহাজে যেতে পারি, এবং উনি পারলেন শেষ পর্যন্ত এবং গেলেন। এই বছর খানেকের মধ্যেই উনি যে গ্যালাপাগোস জাহাজে, গ্যালাপাগোসে যাওয়ার পরে, যেহেতু এই গ্যালাপাগোস অনেকগুলো দ্বীপ, প্রধান দ্বীপ, বড় দ্বীপ 12টা ধরুন, 6টাতে মানুষ আছে। গ্যালাপাগোসের দ্বীপগুলো আগ্নেয়গিরি থেকে হয়েছে, পানির থেকে লাভা বেরিয়ে জমে দ্বীপ হয়েছে, এবং খুবই অল্প দিনের কথা, মাত্র সবচেয়ে পুরনোটাও 20-25 লক্ষ বছরের। পৃথিবী কিন্তু অনেক পুরনো ওই হিসেবে। যেমন ধরুন ভারতবর্ষ, আমরা বাংলাদেশ এখানে আছে যেখানে এখন, এটাও 5 কোটি বছর, 5 কোটি বছর এখানে আছে। 5 কোটি বছর আগে অনেক নিচে ছিল। 20 কোটি বছর আগে অ্যান্টার্কটিকার সাথে ছিল বাংলাদেশ লাগানো, ম্যাডাগাস্কার বাংলাদেশের সাথে লাগানো ছিল। কিন্তু এখানেও 5 কোটি বছর, মানে বাংলাদেশের ভূমিও 5 কোটি বছর প্রাচীন। আচ্ছা, ওই গ্যালাপাগোসের দ্বীপগুলো 20 লক্ষ, একেবারে নবীন, মানে এগুলোর তুলনায় একেবারে হ্যাঁ নবীন। সুতরাং ওখানে যে উদ্ভিদ, ওখানে যে প্রাণী, সেগুলো কেবল হয়েছে। ধরুন আপনি যদি বাংলাদেশে বাঘ দেখেন, বলতে পারেন যে, আপনাকে যদি বলে বাঘ কত বছর ধরে এখানে আছে, 5 কোটি বছরও হতে পারে, তাই না? আমি আসলে জানি না কথা, কিন্তু 5 কোটি বছর বললে
মানে অস্বীকার করার কিছু নাই। মানে যেহেতু আমাদের ভূমি হ্যাঁ, এখানে আছে, ভূমি এখানে আছে, আপনি হয়তো এখানে বহু প্রাণী আছে যারা 5 কোটি বছর ধরেই আছে। আচ্ছা আচ্ছা বাঘ তার মধ্যে একটা হতে পারে। জি। গালাপাগোসে তো তা বলতে পারবেন না। কারণ ওখানে যারাই আছে 20 লাখ তার বছরের 20 লাখ বছরের কম। তো সেই জন্য উনি নতুন দেখলেন যে এখানে সব নতুন প্রাণী, তারা পৃথিবীর অন্য প্রাণী, অন্তত উনি যে সব প্রাণীদের দেখেছেন ইংল্যান্ডে, তাদের সঙ্গে কোনো মিল নেই। ওনার ধারণা হলো যে তাহলে এই যে মানুষ এতদিন ভেবে এসছে যে যত প্রাণী আমরা পৃথিবীতে দেখছি, ধরুন 50 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সবগুলো এরকম পৃথিবীর শুরু থেকে এইরকমই আছে। এটা হয়তো নয়, প্রাণী বদলাতে থাকে, এক প্রাণী থেকে আর এক প্রাণী হয়। এই যে বিবর্তন, এই ধারণাটা ওনার ওখানে স্পষ্ট হলো। ধারণাটা তখনকার অনেক মানুষের মধ্যে এসছিল, কারণ ততদিনে পৃথিবীর সম্বন্ধে অনেক কিছু জানা হয়ে গেছে মানুষের। অনেক ফসিল, যেমন আমরা জানি যে একদম মানুষের মতো এমন হাড়গোড়ও পাওয়া গেছে, সে চার্লস ডারউইনের অনেক আগে থেকেই। তখনও ব্যাখ্যা হয়নি যে কেন এইরকম। কিংবা ডাইনোসরের বহু হাড়গোড় তখন পাওয়া গেছে। এই প্রাণী তো এখন একটিও নেই এখানে, কিন্তু এই হাড় এলো কোথা থেকে? অর্থাৎ এরকম বিশাল প্রাণী ছিল। তো এই যে ধারণা যে আসলে প্রাণী এক প্রাণী থেকে আর এক প্রাণী হয়ে গেছে, এটার নাম বিবর্তন। প্রাণী এক প্রাণী থেকে আর এক প্রাণী হয়, প্রাণী সৃষ্টি হইতেছে, এক প্রাণী থেকে অন্য প্রাণী হয়, তাই প্রজাতি ভিন্ন। এই ধারণাটা ওনার ওখানে যে একেবারে চাক্ষুষ দেখতে পেলেন যে 20 লক্ষ বছরে এখানে নতুন গাছ হয়েছে, নতুন প্রাণী হয়েছে। যে পাখি ওখান থেকে ফিঞ্চ বলে, চড়ুইয়ের মতো ছোট পাখি, হয়তো ঝড়ে উড়ে চলে আসছে আমেরিকা মহাদেশ থেকে। গালাপাগোস কিন্তু সমুদ্রের মাঝখানে, প্রায় 1000 কিলোমিটার দূরে, দুটো মহাদেশ থেকেই। আর এশিয়া মহাদেশ তো বহু দূরে, অস্ট্রেলিয়া বহু দূরে। কাছের যে আমেরিকা মহাদেশ, সেটাও 1000 কিলোমিটার দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে। সেখান থেকে হয়তো ঝড়ে একবার এসছে এখানে, 2-4টি পাখি, তারা এখানেই রয়ে গেছে, কিন্তু তাদের বিবর্তন হয়েছে, অন্য পাখিতে পরিণত হয়েছে, যেটা পৃথিবীতে আর কোথাও নাই, শুধু এখানেই। যেহেতু উনি ওখানে মাত্র উনি 5 সপ্তাহ ছিলেন, তারপরে জাহাজ আবার চলে গেছে। জাহাজ পশ্চিমে যেতে যেতে একদম অস্ট্রেলিয়া হয়ে, অন্যান্য প্রশান্ত মহাসাগরের দ্বীপ হয়ে, এশিয়া হয়ে, আফ্রিকা হয়ে, তারপরে ইংল্যান্ডে ফিরেছে। উনি সব জায়গা থেকে প্রাণী সংগ্রহ করেছেন, কীটপতঙ্গ, গাছপালা সংগ্রহ করেছেন। ফলে তারপরে উনি কিন্তু 14 বছর ওগুলো নিয়ে বসে বসে দেখেছেন, মিলিয়ে। এইগুলো ওনার সঙ্গে শর্তই ছিল এই যে কিছু নমুনা উনি রেখে দেবেন, আর বাকি জমা দেবেন জাদুঘরে। তো ওই ঘরে যেগুলো রেখেছিলেন ওগুলো নিয়ে উনি 14 বছর শুধু এটা নিয়ে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করতেন, যে মিলিয়ে দেখতেন, ছবি আঁকতেন, যে আসলে তারপরে ওনার কাছে এই পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ, এক প্রাণী থেকে আর এক প্রাণী বদলে যায়। এবং বদলানোর মূল কারণটা কি? কারণ তার উপরে কোনো না কোনো চাপ থাকতে হবে। একটা চাপ যে পার্থক্য, দূরত্ব বেড়ে যাওয়া। একটা প্রাণী যদি দূরে চলে যায় এবং তার যেখান থেকে সে এসছে তার সঙ্গে আর মেলামেশার সুযোগ না থাকে, তখন ওখানে তার পরিবর্তনগুলো টিকে থাকে, পরিবর্তনগুলো আবার মিশে যায় না। ফলে একটা হলো যে প্রাণীর দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, হয়তো একটা নতুন নদী হলো, একটা মহাদেশ ভেঙে মাঝখানে সমুদ্র হয়ে গেল, আগ্নেয়গিরি উঠে পার্থক্য করে দিল, এইগুলো হতে পারে। আর একটা হলো আহার্যের অভাব। এইগুলো নিয়ে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন, যে উনি নিশ্চিত হয়েছেন যে প্রাণী একটা থেকে আর বিবর্তন হয়, তাতে আর সন্দেহ রইল না। কিন্তু কেন হয় তার ব্যাখ্যাটা উনি এইভাবে দেওয়ার চেষ্টা করেন, যে আহার্যের অভাবের চাপে হয়তো নতুন একটা দল একটা নতুন আহার্যকে নির্ভর করে, সে আগে হয়তো ফলমূল খেত, এখন মাংসাশী হয়ে গেল। তাহলে তার পার্থক্য
হতে থাকবে, বন্য হয়ে যাবে, এইরকম আচ্ছা। ওনার ধারণাটা। তো ওনার যে তখনও জিন বলে কিছু আবিষ্কার হয়নি, ফলে উনি তো একটু অনুমান করতেই হয়েছে। এখন আমরা নিশ্চিত জানি যে কিভাবে পরিবর্তন হয়, কেন এক প্রাণী থেকে আর এক প্রাণী হয়। আমরা জেনেটিক বেসিস এখন একেবারে নিয়ে কোনো বিতর্ক তো আর নেই। কিন্তু সেই আমলে ওনাকে এটা নতুন করে যে ভাবতে হলো, ওনার বিরুদ্ধে অনেক লোক, কারণ তখন লোকে মনে করেছিল এটা বুঝি ধর্মের বিরুদ্ধে গেল, জি। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা মনে করেছিল ধর্ম ধর্ম নষ্ট হয়ে যাবে এই কথায়, কারণ ধর্ম এরকম হয়তো বলেন। সেই জন্য ওনার অনেক সমালোচনা ছিল, সমালোচনা মুখোমুখি হতে হয়েছে। উনি কোনো লড়াকু লোক ছিলেন না, উনি সমালোচনাও চাইতেন না। ওই জন্য উনি খুব ইতস্তত করে এই বইটা লিখেছিলেন, অরিজিন অফ এ স্পিসিস। তো তারপর আরেকটা বই লিখেছিলেন, ডিসেন্ট অফ ম্যান। এগুলোর ভেতরে অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু ওই সময় তো কিছু জানা নেই, ফলে অনেক কিছুই তখন বিতর্কের বিষয় ছিল। এখন আমরা খুব ভালো করে জানি যে কি করে এক প্রাণী থেকে আর এক প্রাণী হয়, এবং আমরা করতে পারি। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, করা হচ্ছেও। ফলে এখন আর ওই নিয়ে বিতর্ক নেই। ওই সময় একটা সাংঘাতিক বিতর্ক ছিল, এবং আমি যখন স্কুল কলেজে পড়েছি তখন এটা জোরালো তর্কের বিষয় ছিল। আচ্ছা। যে বিবর্তন সত্য না বিবর্তন অনুমান। এখন আর ওই বিতর্ক নেই। ওই জন্যে, যেহেতু আমি তরুণ আমলে আমার সবসময় মনে হতো যে আমি যদি গ্যালাপাগোস দেখতে পেতাম, তাহলে হয়তো আমার চোখেও এটা স্পষ্ট হয়ে যেত যে সত্যি গ্যালাপাগোস গেলে বিবর্তনের চিন্তাটা একজন বুদ্ধিমানের মাথায় আসতে পারে। তারপরে আর ওটার প্রয়োজন ছিল না। আমি এই বছর গেছি, এখন আর কিন্তু বিবর্তন নিয়ে বিতর্কও নেই, এটা নিয়ে কোনো গালাপাগোসে যাওয়ার প্রয়োজন করে না। কিন্তু আমার শখটা তো রয়েই গিয়েছিল। গালাপাগোসে ভাই আপনি মানে কতটা সময় ছিলেন এখানে? ও গালাপাগোসে 10 দিন। 10 দিন না? কিন্তু মানে আপনি ভাই কি দেখলেন আর কি এখানে, যে মানে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু সংক্ষেপে বলতেন। এখন অবশ্য দেখতে যাওয়া ঐতিহাসিক কারণেই মূলত। ডারউইন কোথায় ছিল, ডারউইনের একটা ওখানে জাদুঘর আছে, ওই তরুণ ডারউইনের একটা মূর্তি আছে, সেগুলো দেখা, এবং ওখানে গবেষণা কাজ হচ্ছে। কারণ এখনও তো পরিবর্তনশীল, ওখানে অনবরতই পরিবর্তন হচ্ছে। নতুন প্রজাতি হয়েছে গত 20 বছরে, একটি পাখির নতুন প্রজাতি হয়েছে গ্যালাপাগোসে। তো ওই মিউজিয়ামে সময় কাটিয়েছি, বিভিন্ন দ্বীপে গেছি, দ্বীপের বড় বড় যে কচ্ছপগুলো আছে সেগুলো দেখেছি। 10 দিন কিছুই না, অত বড় দ্বীপপুঞ্জ। 5 দিন তো আমরা জাহাজেই ঘুরেছি দ্বীপ থেকে দ্বীপে, আর 5 দিন আমরা একটি দ্বীপে থেকে দ্বীপের বিভিন্ন অংশ দেখেছি। গালাপাগোসে ভাই মানে যে ধরনের প্রাণীগুলো আপনি দেখেছেন, মানে এর মধ্যে বিশেষভাবে কি ধরেন কচ্ছপটার যে ওখানে 17 প্রজাতির কচ্ছপ আছে, যেটা পৃথিবীর আর কোথাও। বাংলাদেশে আমরা যেগুলো কচ্ছপ পাই, তারাও 100 বছরের উপরে বাঁচে। তো অনেকেই, আমাদের দেশে লেদার ব্যাক আছে, অনেক অনেক বছর বাঁচে। ওখানে ওরাও বাঁচে 100 বছরের উপরে, তো অবশ্যই বাঁচে। আমাদের ছোট ছোট কাছিম ছাড়া অন্য কচ্ছপের দীর্ঘজীবী এরা।